জোর কাটমানির সিন্ডিকেটের বিরুদ্ধে এবার অ্যাকশন। দুর্নীতি বন্ধে রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বর চালু। কাটমানি সিন্ডিকেট রুখতে এবার হেল্পলাইন। নবান্নে কন্ট্রোল রুমের সূচনা মুখ্যমন্ত্রীর। মাননীয় মুখ্য সচিব মহোদয় চারটি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800 3450166, 1800 3450167, 1800 3450168, 1800 3450169। মঙ্গলে ঘোষণা আর বুধেই শুরু হয়ে গেল দুর্নীতিতে জিরো টলারেন্স। পালা বদলের পর বারবার রাজ্য সরকার তা বলেছে, শুধু বলেইনি, আমরা অ্যাকশনও দেখেছি। কাটমানি সিন্ডিকেট রুখতে মঙ্গলবার হেল্পলাইন চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ থেকেই হেল্পলাইনে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। পীরখালি খলিশামারি পীরখালি, পশ্চিমবঙ্গ, দক্ষিণ 24 পরগনা। চাষবাস করি স্যার, হয়েছে স্যার এরকম আমরা হচ্ছে আমাদের নিজেদের জমি হচ্ছে প্রমোটাররা হচ্ছে গাছবাড়ি করে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে এনেছে, নিয়ে এবার হচ্ছে আমাদের চাষবাস করতে দিচ্ছে না হচ্ছে। আর আমাদের নামে হচ্ছে বিষ্ণুপুর থানার দিনে হচ্ছে 14টা কেস দিয়েছে হচ্ছে। আমরা গরিব মানুষ কি করে কি করব হচ্ছে। হ্যাঁ, আমাদের কোমরের বেল খুলে মারতে এসেছে, বলতেছে হচ্ছে জমি জমা চাষ করবি না, এরকম টিএমসি পার্টির লোকেরা এরকম হুমকি নিয়ে দিয়েছে। আপনার কমপ্লেনটা নেওয়া হলো, ঠিক আছে, যোগাযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। গতকাল হেল্পলাইন চালু হয়েছে, আজ থেকে অ্যাকশন শুরু। আমরা বিভিন্ন জায়গায় ছবি আপনাদেরকে দেখাবো। আমরা দেখাবো আপনাদেরকে দক্ষিণ 24 পরগনার ছবি, অর্পণ আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি পুরুলিয়ার ছবিটা স্পষ্ট করবেন ইন্দ্রজিৎ থাকবেন সঙ্গে। এছাড়া নদিয়ার ছবি দেখবো, থাকবেন রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে, আর জিয়াউল আলম আমাদের সঙ্গে থাকবেন। উত্তর 24 পরগনার ছবি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা দিয়ে তাহলে শুরু করি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের সমীর বৈরাগী। কি অভিযোগ সমীরের? তিনি বলছেন 2012 সালে তার জমি দখল করে নেন এলাকার দুই প্রমোটার, মোহিত নস্কর এবং দীনেশ নস্কর। বৈরাগী পরিবার দাবি করেছে তৃণমূল জামানায় পুলিশ অভিযোগ নেয়নি, আর তারপর হেল্পলাইনে তারা যোগাযোগ করলেন। কি হলো একটু ডিটেইলে জানি, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, গরিব মানুষগুলো তারা বুক বাঁধতে শুরু করেছেন, কারণ তুমি দেখেছো যে পরিবারটা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করলেন, তাদের কাছে ফোন নেই, পরের কাছ থেকে ফোন চেয়ে নিয়ে তারা অভিযোগ দায়ের করলেন। তাদের অভিযোগ কি, এলাকার দুই বিধায়ক আন্ধারমানিকে যে গ্রাম, সেই গ্রামের দুই যারা প্রমোটার রয়েছেন, সেই প্রমোটারের বিরুদ্ধে দীনেশ নস্কর এবং তার সঙ্গে মোহিত নস্কর, তাদের অভিযোগ যে তাদেরকে জমির বদলে জমি দেওয়ার কথা অথবা টাকা দেওয়ার কথা। 2010 সালে এর এগ্রিমেন্ট হয়, 2012 সালে সেই জমি লিখিয়ে নেওয়া হয়, কিন্তু সেই জমির বদলে জমি তো দূরে থাক, টাকা দেওয়া হয়নি। আর যখন টাকা চাইতে যাওয়া হয়েছে, তখন অভিযোগ করা হচ্ছে সেই প্রমোটার এবং তার লোকজন বেল্ট খুলে প্রকাশ্যে মারধর করা হয়েছে। সেই অভিযোগ নিয়ে বিষ্ণুপুর থানায় গিয়েছে, কিন্তু তৃণমূলের সরকার, সেই কারণে এরা এই প্রত্যেকেই তৃণমূলের তখন ঘনিষ্ঠ, আর সেই কারণেই তারা অভিযোগ নেননি বলে তা অভিযোগ করছেন। অবশেষে আজকে মুখ্যমন্ত্রীর দরবারে তারা ফোন করলেন এবং তারা তাদের পরিচয় দিয়ে এই অভিযোগ দায়ের করলেন যে তারা যেন তাদের এই যে জমি, সেই জমি যেন ফেরত পায়। এবং আমরা যোগাযোগ করেছিলাম দুই প্রমোটারের সঙ্গে, তার মধ্যে একজন দীনেশ নস্কর, তিনি জানান সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, তারা টাকা দিয়ে দিয়েছেন। কিন্তু এই বৈরাগী পরিবারের প্রত্যেকটি সদস্যর সঙ্গে আমি নিজে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কোনো টাকা তারা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে ছেলে, বাবা এবং
বাড়িতে গিয়েও তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং সেই ভয়ে তারা বাড়ির থেকে বের হতে পারছেন না। এর পাশাপাশি সেই জমিতে তারা জোর করে যখন চাষ করতে গিয়েছে, যেহেতু জমি তারা পায়নি, তারা টাকা পায়নি, সেখানে তাদের বিরুদ্ধে, বাবা এবং ছেলের বিরুদ্ধে 16টি মামলা দেওয়া হয়েছে। মিথ্যে 16টি মামলা বিষ্ণুপুর থানায় দেওয়া হয়েছে। দিন খাটা দিনাটা মানুষ তারা কিভাবে সেই মামলা লড়বেন সেটা নিয়ে যেমন দুশ্চিন্তা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর দরবারে তিনি জানিয়েছেন, পাশাপাশি তারা আশা করছেন যে এই হেল্পলাইনে তারা ফোন করে এর সুরাহা পাবেন এবং যারা তাদের উপরে শুধু মানসিক অত্যাচার নয়, শারীরিক অত্যাচার এবং তার পাশাপাশি যে জমি জোর করে দখল করে নেওয়া, লিখিয়ে নেওয়া, তারও প্রতিকার স্বরূপ তারা এই মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে যখন ফোন করেছেন তখন তারা সুরাহা পাবেন। আর সেই সুরাহের আশায় রয়েছেন এই বৈরাগী পরিবার। ওকে অর্পণ, আমাদের জমি জোর করে দখল করে নিয়েছে, কিনে দিয়ে বলে দিয়ে না, দেয় না জমি, টাকাও পয়সা কিছুই দেয় না। আর আবার অথচ আমার স্বামী শ্বশুরকে মারধর করছে, চাষ করতে দেবো না বলছে। আমরা তো গরিব মানুষ, কি করে আমরা লড়বো ওদের সাথে? সব তো দিদির পুলিশ দিদির কথা শুনবে, তা আমাদের কথা নেয় না। শুভেন্দু অধিকারী যদি আমাদের সুবিচার দেয়, মনে হচ্ছে সুব্যবস্থা করবে আমাদের, আমরা সেই আশায় আছি। দিনের মধ্যে আমাদের কাছ থেকে জবরদস্তি হচ্ছে জমি লিখিয়ে নিয়ে চাষবাস করতে দিচ্ছে না হচ্ছে আর জমির বদলে জমি দেবে বলেছিল সেসবও করে না, কোমরে বেল খুলে মেরেছে। এমনি বিষ্ণুপুর থানায় তেনে কেস দিয়েছে 14টা আমাদের বাবার আর আমার করে 2012 সাল। মহিদ নস্কর, দীনেশ নস্কর আছে, এরা প্রমোটারি করে বেড়ায়, মানুষই ঠকায়। মুখ্যমন্ত্রী দপ্তরে জানালেন? জানিয়েছি, বললো আমরা দেখছি, বাবুদের আশায় আছি যদি বাবুরা হেল্প করে। ওই সব জমি জমার ব্যাপারে জানালো, আমাদের এই জোরসে জমি বললো তোদের অন্য জায়গায় বেশি করে জমি দেবো, তোদের জমিটা দে বলে আমাদের লিখিয়ে নিল, জমি দেয় না, বেল খুলে আমাদের 2 বাপর মারধর করলো, 33 কাটা জমি নিয়ে নিয়েছে। আমরা থানায় গিয়েছিলাম, থানাতে আমাদের কোনো নেয়নি। আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে ফোন করলাম, আমাদের নতুন সরকারে আছে, যেটি আমাদের কোনো কাজ করে, বাঁচা রাস্তা করে, তাহলে আমরা বাঁচব। আরো একটা ছবি দেখাই, রাজনন্দীকে দেখাবো। রাজনন্দীর কি ব্যাপার? পুরুলিয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজের দাবি 2025 সালে তাদের আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ছবিটা দেখুন, রাজনন্দীর ঘটনা একবার দেখুন। আবাস যোজনার টাকা পুরুলিয়া থেকে বলছি, একটা অভিযোগ আছে। গত 1 বছর আগে আবাস যোজনা আমার মায়ের নামে টাকা ঢুকেছিল। স্থানীয় কাউন্সিলর উনি একবার 20,000 টাকা নিয়ে গেছে বাড়ির থেকে, আর আরেকবার 10,000 টাকা নিয়ে গেছে। আবার ধমকি চমকানি দেখায়। সরাসরি চলে যায় ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, আবাস যোজনা মাথার ওপর ছাদ, কিন্তু তা থেকেও টাকা খেতে ছাড়েনি তৃণমূল। দেখো, একেবারেই তাই। তার কারণ মুখ্যমন্ত্রীর দপ্তরের হেল্পলাইন নম্বরে আজকে তারা ফোন করেছিল, অভিযোগ জানিয়েছিল এবং পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা নন্দী এবং তার ছেলে এই অভিযোগ করছে, তার মায়ের নামে যখন বাড়ি আসে, প্রথম কিস্তির টাকা আসে, সেই কিস্তির 70,000 টাকার আসার সাথে সাথেই একেবারেই স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন বিভাস রঞ্জন দাস এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে অভিযোগ তার বাড়িতে পৌঁছে যায় এবং 30,000 টাকা দাবি করা হয়। যদিও তারা বাধ্য হয়ে 30,000 টাকা দেয় 2টি কিস্তিতে এবং তাদের যে বক্তব্য যে বাকি যে টাকা পড়ে রইল সেই টাকা দিয়ে কিন্তু তারা বাড়ি তৈরি করতে পারবে না, সম্ভব না। ফলে স্বাভাবিকভাবে তারা বাড়ি তৈরি করতে পারেনি এবং এরপরেই তারা অভিযোগ জানায় সরকার পরিবর্তন হওয়াতেই তারা অভিযোগ জানায় পুরুলিয়া সদর থানাতে এবং তারা একেবারে তদন্ত শুরু করে। কিন্তু তাদের যে দাবি যে টাকা ফেরত পাওয়া বা তারা যাতে বাড়িটা করতে পারে, যেভাবে তারা কষ্ট করে থাকে একেবারে তিরপল টাঙিয়ে, সেই সমাধান এখনো হয়নি। এই কারণেই আজকে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে হেল্পলাইনে রাজা নন্দী, শিখা নন্দীর ছেলে অভিযোগ জানায় এবং তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে টাকা না দিলে রীতিমতো ভয় দেখানো হয়, টাকা না দিলে সমস্যায় পড়তে হবে, এরকম বিভিন্ন ভয় দেখানো হয় এবং বাধ্য হয়েই সেই পরিবার, শিখা পরিবার ও তার ছেলে টাকা দিতে বাধ্য হয়।
ফলে এই টাকা দেওয়ার জন্য তারা সরকারি যে বাড়ির প্রথম কিস্তির টাকা তারা বাড়ি তৈরি করতে পারেনি। তারা এখন চাইছে যে মুখ্যমন্ত্রীর দরবারে তারা ফোন করে এই অভিযোগ জানানোর পরে সমাধান হবে এবং তারা বাড়িটি তাদের তৈরি করতে পারবে। সেই আশা নিয়ে তারা ফোন করেছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে। মুখ্যমন্ত্রীর দপ্তরে হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগটা জানালাম। ওনারা বললো আমি এই অভিযোগ ডায়াল করছি এবং এর ব্যবস্থা ওরা বললো করে দেবো। আমার চাই যে আমার যেমন বিচার হোক। হ্যাঁ, আমি নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর থানা চৌধুরীপাড়া থেকে বলছি, বুঝলেন। 2018 সালে চুলু মদ খেয়ে বিষকাণ্ড 12 জন মারা গিয়েছিল, বুঝলে। এরপরে যেন ভবিষ্যতে যেন এরকম মানে দুর্ঘটনা কোথাও না ঘটে তার আপনারা ব্যবস্থা নেবেন। 2018 সালের ঘটনা, 12 জনের মৃত্যু। 2026-এ দাঁড়িয়ে হেল্পলাইনে ফোন করে তারা আবেদন করছেন বিষমদ বিক্রি যাতে রোখা যায়। এই বিষমদ বিক্রি হতো কাদের মদতে, রঞ্জিত? তো একেবারে 2018 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহ নদিয়া শান্তিপুরের চৌধুরীপাড়া, সেখানে 50 জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন এবং একের পর এক মৃত্যুর করে ঢলে পড়ছিলেন। মোট 12 জনের মৃত্যু হয়েছিল এবং পরবর্তীতে সেটা প্রমাণিত হয় যে 20 চোলাই মদ কাণ্ডেই, অর্থাৎ 20 চোলাই মদ খেয়েই তাদের মৃত্যু এবং বাকি যারা অসুস্থ ছিলেন একইভাবে তাদের অসুস্থ হতে হয়। এবং 2018 সালের নভেম্বর মাসে ঘটনায় কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল, গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছিল বিষ মদ বিক্রি নিয়ে এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। কিন্তু 2026 সালে যে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন চালু করেছে একবারে যে অভিযোগ জানানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে স্বজনেরা এক পরিবার তিনি কিন্তু আর্তি জানাচ্ছেন, তার যে আবেদন করছেন হেল্পলাইনে যে নতুন করে যাতে কোথাও তাদের শুনতে না হয়, দেখতে না হয় যে আরো মানুষ এই বিষ মদে তারা আক্রান্ত হয়ে বা বিষ মদ খেয়ে তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছে, কাউকে যাতে স্বজনহারা হতে না হয়, এমনটাই কিন্তু বারবার আবেদন জানিয়েছেন। কারণ এই যে চৌধুরীপাড়া এলাকা শান্তিপুরের একেবারে পশ্চিম পাড়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলা কালনা, মূলত সেই কালনা থেকে এই বিষ মদের আমদানি হতো নদিয়ার শান্তিপুরে বিভিন্ন চর তীরবর্তী এলাকায়। কারণ মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথীর দুপাশে কিন্তু নদিয়া আর পূর্ব বর্ধমান, এবং সেখান থেকে ওপাশ থেকে যে চর এলাকা রয়েছে সেখান থেকে বিষ মদ নদিয়া জেলার শান্তিপুরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তো এবং যা খেয়ে সেই সময় 18 সালে নভেম্বর মাসে 12 জন মৃত্যুর মুখে ঢলে পড়েছিল এবং ব্যাপক প্রশ্ন উঠেছিল এবং চাঞ্চল্য ছড়িয়েছিল, গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছিল বিষ মদ নিয়ে। এবং 2026 সালের এই যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বার পেয়ে কার্য তারা কিন্তু অত্যন্ত খুশি। গ্রামবাসী কিন্তু তারা আবেদন জানাচ্ছে, তারা প্রশ্ন তুলছে যাতে নতুন করে এই ধরনের কারবারিরা যাতে যুক্ত হতে না পারে, যাতে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, সেই আবেদনই কিন্তু তারা আজ হেল্পলাইনে জানান। এবং তাদের একটাই বক্তব্য যে নতুন করে যাতে কাউকে স্বজনহারা হতে না হয়। এবং যেই ঘটনা ঘটেছিল সেখানে 50 জনেরও বেশি মানুষ তারা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং 12 জনের মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছিল। সেই কথা স্মৃতি উচকে দিয়ে কিন্তু তারা যে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে মুখ্যমন্ত্রী চালু করে নবান্নে, তাতে কিন্তু তারা অত্যন্ত খুশি এবং তারা চাইছেন যাতে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়, যাতে কোনোভাবে গজে উঠতে না। পাড়ায় চুলু মদ বিক্রি হতো, সে মদ লোকে জানতো না যে বিষ আছে না কি আছে। তারপরে আমারও ওর ভাই খেয়েছিল, তার মধ্যে 11 জন আরও খেয়েছিল। খাওয়ার পরে আস্তে আস্তে হসপিটালে ভর্তি হওয়ার পরে মানে এক একটা করে মরে যাচ্ছিল। সরকারকে জানালাম যাতে এইরকম দুর্ঘটনা কোথাও না ঘটে, তার ব্যবস্থা সরকারকে জানানো হয়েছে। নর্থ 24 পরগনা, অন্যের বাড়ি পরিচারিকার কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আবাস যোজনার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক একদম একদম একদম। দেখুন, আমফান দুর্নীতি নিয়ে আমরা লাগাতার খবর করে যাচ্ছি, আর এই আমফানের সময় সাহায্য মেলেনি এই পরিবারের। আবাস যোজনার টাকাতেও সেখানে দুর্নীতি, কাটমানি। তৃণমূল আমলে হওয়া বুড়ি বুড়ি অভিযোগ নিয়ে আপনারা দেখলেন নবান্নের হেল্পলাইনে ফোন করলেন উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে একজন, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল,
একদম দেখো, আমপান দুর্নীতি তো আকাশচুম্বী অবস্থা, এতটাই দুর্নীতি হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে, বাড়ি পড়ে গেছে, 2020 সালে হয়েছে, এখনো পর্যন্ত তারা কোন রকম ভাবে সাহায্য পায়নি। সাহায্যের জন্য সরকারি আধিকারিক এবং অন্যদিকে পঞ্চায়েত সমিতি, সেখান থেকে কিন্তু আধিকারিক এসেছিলেন, ছবি তুলেছে, কিন্তু তাদেরকে বলা হয়েছিল অবিলম্বে তাদের টাকা ঢুকবে, কিন্তু সেই টাকা আজও পর্যন্ত ঢোকেনি। ফলে অসহায় অবস্থায় রয়েছে, এখনো সেই ভাঙা বাড়িতেই কিন্তু বসবাস হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আবাসের জন্য বাড়ি এসছে, সেখানেও একেবারে তদন্ত করতে এসছে সরকারি আধিকারিকরা, ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু পরবর্তী দেখা যায় তাদেরকে আবার ঘুরপথে বলা হচ্ছে 20,000 টাকা কাটমানি নিতে হবে, কাটমানি দিলেই তিনি বাড়ি পাবেন, নইলে তিনি বাড়ি পাবেন না। ফলে তিনি কাটমানির টাকা জোগাড় করতে পারেননি, ফলে তার বাড়ির নাম বাদ হয়ে গেছে, উদা হয়ে গেছে। ফলে এতটাই অসহায় অবস্থায় রয়েছে দেগঙ্গার একাধিক এলাকার মানুষজন। এবং সরকারি যে কল এসছে সেখানে 1 লক্ষ টাকার কলে প্রায় 10,000 টাকা খরচ করে 90,000 টাকা সেখান থেকেও কাটমানি নেওয়া হয়েছে। ফলে যে পানীয় জলের কল, সেই কলও অযোগ্য। ফলে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের খাজুরডাঙ্গা এলাকায়। ফলে সেখানকার মানুষের একটাই অভিযোগ যে কাটমানি দাও, তাহলেই সরকারি পরিষেবা নাও। সরকারি পরিষেবা দিতে গেলে সেখানে কাটমানি নিতে হবে, কাটমানি না দিলে কোনো রকম ভাবে সরকারি পরিষেবা পাবেন না। ফলে রাজ্য ইতিমধ্যেই কিন্তু হেল্পলাইন চালু করেছেন, যাদের অভিযোগ অর্থাৎ কাটমানি ছাড়া এখানে অভিযোগ করা যাবে। ফলে সেখানে অভিযোগ হয়েছেন এবং তারা অভিযোগ জানিয়েছেন, তারা খুশি হয়েছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। তার কারণ বছরের পর বছর তারা বঞ্চিত হয়েছে, কখনো শুধুমাত্র তৃণমূল সরকারের আমলে মোটা অঙ্কের টাকা কাটমানি, সেখানে 1,20,000 টাকা আবাসের টাকা, সেখান থেকে যদি 20,000 টাকা কাটমানিতে হয়, তাহলে সেই মানুষগুলো কিভাবে ঘর করবেন? এই নিয়োগ তো তাদের শিরে সংক্রান্তি যাকে বলে। আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেকগুলো গাছ আমার দাদা ছিল, সেই গাছগুলো আমফান ঝড়ে ছন্ন বিছন্ন হয়ে যায় নিজের চোখের সামনে। মেম্বারকে জানানো হলো, মেম্বার বললো ঠিক আছে, আমরা সব দেখেছি, জানিয়েছি, টাকা পাওয়ার ব্যবস্থা করে আমরা দিচ্ছি, ফর্ম আমরা দিচ্ছি, ফর্মটা আপনারা ফিল আপ করুন, ফিল আপ করলে আপনারা টাকা পাবেন। ফর্ম ফিল আপ করলাম, সব কিছু করলাম, ফর্ম জমা দিলাম, অথচ আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলো না। অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো কিভাবে? নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, হ্যাঁ, মানে যারা প্রকৃত পাওয়ার দাবিদার তারা পাননি। পাওয়ার তারা কেউ টাকাটা পায়নি, কিন্তু যারা অপরিচিত, যারা টাকাটা পাওয়ার নয়, তারাই টাকাটা পেয়েছে। মানে মেম্বারকে অনেকবার জানিয়েছে, সবাই জানিয়েছে সমস্যার কারণটা। মেম্বার চেয়েছে যে টিএমসি লোক ছাড়া আদার্স লোক পাবেন। পুলিশ এসছে, সিভিল পুলিশ এসে এর মধ্যে তদন্ত করে নিয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের কোনো মানে উপকার হয়নি। আমার আমফান ঝড়ে এসব ভেঙে গেছিলো, আমি সব জমা দিয়েছিলাম, কোনো কিছু আমি পাইনি। সেই থেকে আমি ওই বাইরে ঘাটে গিয়ে রয়েছি, ঘর ভেঙে পড়ে রয়েছে, কোথায় থাকবো? ভোটের সময় বাড়ি এসেছি, এসে আবার ওই পেপার টাঙিয়ে উড়ির তলায় কোনো রকম এখন রয়েছে। এখন আপনাদের কোনো বাসস্থান নেই? না। কিসের ঘর আপনাদের এখন? এখন পেপারের ঘর। এখনো পেপারের ঘর? সরকারি কোনো ঘরটার পাননি? না।